সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সম্প্রতি ইসরায়েলি সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে কাতার ও হামাসের মধ্যে সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে। হামাস এখন কাতারের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক বোঝা হয়ে উঠেছে। কাতারের ভেতরেও ওই সংগঠনটিকে আশ্রয় দেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এসব কারণে হামাসের রাজনৈতিক কার্যালয় কাতার থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার চিন্তা করছেন হামাসের নেতারা। এই খবর প্রকাশিত হওয়ার পর হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, হামাস নেতারা কাতার ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না। একই সঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, যতক্ষণ ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে ততক্ষণ পর্যন্ত হামাসের রাজনৈতিক ব্যুরো অফিস বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। পর্যবেক্ষক বিশ্লেষকদের মতামত ও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কাতার হামাস সম্পর্ক নিয়ে থাকছে মাসুদ আনোয়ারের প্রতিবেদন। গত কয়েকদিনের যুদ্ধবিরতি আলোচনায় কিছুটা গতি এলেও গাজায় চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের রোডম্যাপ কয়েক মাস ধরেই আটকে আছে। গত বছরের নভেম্বরে যুদ্ধের সাময়িক বিরতির সময় বিবাদমান দুই পক্ষ ইসরায়েল ও হামাসের রাজনৈতিক উইংয়ের মধ্যে যে সামান্য বিশ্বাস তৈরি হয়েছিল সেটি এখন শূন্যের কোঠায়। দুই পক্ষই সমস্যার রাজনৈতিক মোকাবেলার মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। চলতি মাসের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছিলেন, মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজের ভূমিকা পুনর্মূল্যায়ন করবে তার দেশ। সাংবাদিকরা এ প্রসঙ্গে জানতে চাইলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, আমরা এখন ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আমাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছি। তবে এই পর্যায় শেষ হওয়ার আগ পর্যন্ত যতদিন আমরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছি, হামাসের অফিস বন্ধ করা ইস্যুতে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। বিশ্লেষকদের মতে হামাসের সঙ্গে কাতারের সম্পর্ক অনেক গভীর। কাতারের সঙ্গে গাজার এই শাসক দলটির শক্তিশালী নেটওয়ার্ক সমাধান প্রক্রিয়ায় কাতারের অবস্থানকে শক্তিশালী করেছে। সেই সম্পর্কই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান নিয়ে সংলাপ এবং মধ্যস্থতার একটি অপরিহার্য কেন্দ্র হিসেবে নিজেকে প্রকাশ করার সুযোগ দিয়েছে। এখন মধ্যস্থতাকারী এই উপসাগরীয় ক্ষুদ্র দেশটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলকারী গোষ্ঠীর চাপের মুখে পড়েছে। হামাসের সঙ্গে তাদের সম্পর্কের উপযোগিতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে উপসাগরীয় দেশগুলোতে। রাজধানী দোহাতেও কেউ কেউ কথা তুলছেন এই বিষয় নিয়ে। সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক নেতৃত্বকে তাদের অনেকে বোঝা হিসেবে মনে করছেন। হামাস বিরোধীরা বলছেন, 2012 সালে যুক্তরাষ্ট্রের পরামর্শে তাদের গ্রহণ করার পর এই সংগঠন দিয়ে কাতারের তেমন কোনো লাভ হচ্ছে না। ফিলিস্তিন ইসরায়েল সংকটে কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে কাতার যেসব সুবিধা পাচ্ছে সেসব সুযোগ সুবিধাকে ছাপিয়ে যাচ্ছে সংগঠনটিকে আশ্রয় দেওয়ার সমস্যাগুলো। গত বছরের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যকার সশস্ত্র সংঘাত যুক্তরাষ্ট্রে মেরুকরণ শুরু হয়েছে এবং তাতে মার্কিন আইন প্রণেতারা প্রচারাভিযানে নানা প্রশ্নের মুখোমুখি হওয়ার কারণে কাতারের ওপর চাপ বাড়তে শুরু করেছে। হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, হামাস নেতারা কাতার ছেড়ে অন্যত্রে যেতে চান না। একই সঙ্গে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি চলতি মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যতদিন ইসরায়েল হামাস যুদ্ধে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে ততদিন পর্যন্ত হামাসের রাজনৈতিক ব্যুরো অফিস বন্ধ করার কোনো পরিকল্পনা দোহান নেই। মাজেদ আল আনসারি 30 এপ্রিল আবার বলেছেন, হামাসের রাজনৈতিক অফিস বন্ধ করার কোনো যৌক্তিকতা দেখছেন না তারা। হামাসকে কাতার ছেড়ে যেতে হবে বলে বিশ্বাস করেন না তুরস্কের প্রেসিডেন্ট ও মুসলিম বিশ্বের অন্যতম নেতা রেসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, কাতার দোহায় হামাসের রাজনৈতিক অফিস বন্ধ করতে চায় এমন কোনো লক্ষণ আমি দেখিনি। এরদোয়ান বলেন, হামাসের প্রতি কাতারে যে আন্তরিকতা রয়েছে তা পরিবারের সদস্যদের মতোই। আমি মনে করি আগামীতেও কাতারের এই অবস্থান পরিবর্তিত হবে না। তাদের পক্ষে এই অবস্থান পরিবর্তন সম্ভব হবে না।
ছোট্ট উপসাগর দেশ কাতার বিশ্বে নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরার জন্য নানা রকমভাবে চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় 2014, 2021, 2022 ও 2023 সালে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার চেষ্টায় হামাস সংযোগ কাতারকে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে। কেবল যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য পশ্চিমা শক্তির চোখেই নয়, ফিলিস্তিনিদের স্বার্থের রক্ষক হিসেবে ইসলামী ও আরব বিশ্বের অনেকের চোখেও এই সংযোগ কাতারের মর্যাদা বাড়িয়েছে। কাতার তার বিদেশ নীতিতে ভারসাম্যমূলক অবস্থান বজায় রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। 2006 সাল থেকে হামাস ও পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতার মধ্যকার সংঘাত এবং ইয়েমেন, লেবানন, দক্ষিণ সুদান ও লিবিয়া জুড়ে গত 2 দশক ধরে এ ধরনের দ্বন্দ্ব অবসানে মধ্যস্থতাকারী হিসেবে সম্পৃক্ত হয়। মধ্যস্থতাকারী হিসেবে এবং 2011 সালে আরব বসন্তের সময় আরব বিশ্বে ছড়িয়ে পড়া আন্দোলন সমর্থনের কারণে কাতারের ভূমিকা দেশটিকে এই অঞ্চলে একটি শক্তিশালী অবস্থান তৈরিতে সহায়তা করেছে। হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী রূপে দেশটির বর্তমান ভূমিকাকে এই আলোকে দেখা জরুরি। হামাসের সঙ্গে কাতারের সম্পর্ক বৃদ্ধি পায় 2006 সাল থেকে। তখন হামাস তখনকার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজা উপত্যকা থেকে হঠিয়ে দিতে সমর্থ হন। এরপর থেকে কাতার বিভিন্ন শীর্ষ সম্মেলন ও বৈঠকে হামাস কর্মকর্তাদের আতিথেয়তা দিয়ে আসছে। 2016 সাল থেকে হামাসের বর্তমান নেতা ইসমাইল হানিয়াও কাতারে অবস্থান করছেন। হামাসের সঙ্গে কিছুটা আদর্শগত নৈকট্য ছাড়াও কাতারের এই গোষ্ঠীটিকে একমাত্র চ্যানেল হিসেবে মনে করে, যার মাধ্যমে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উন্নত জীবন দেয়া যেতে পারে। এই বিশ্বাসের কারণে কাতার গত কয়েক দশক ধরে এই অঞ্চলটিতে বিলিয়ন বিলিয়ন ডলার ত্রাণ পাঠিয়েছে। আনুষ্ঠানিকভাবে 1971 সালে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করা কাতার মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত এবং সমস্যায় বৃহত্তর উপস্থিতির কারণে সকলের মনোযোগের কেন্দ্রে উঠে আসে। স্বাধীনতার পর থেকে কাতার আর সৌদি আরবের উপর মুখাপেক্ষী থাকেনি। 1990-এর দশকের শুরুতে দেশটির মনোভাব পরিবর্তিত হয়। এই মনোভাব পরিবর্তনের পেছনে দুটি কারণ কাজ করেছে। প্রথমটি হল সে বছর কুয়েতে ইরাকি আক্রমণ, সৌদি আরব যা মোকাবেলা করার চেষ্টা করেনি। এই ঘটনা থেকেই কাতার ইঙ্গিত পেয়েছিল দেশটি নিজেদের নিরাপত্তার জন্য সৌদি আরবের উপর নির্ভর করতে পারবে না। দ্বিতীয় কারণটি ছিল 1995 সালে শেখ হামাদ বিন খলিফা ক্ষমতায় আসার পর অবস্থার পরিবর্তন। গত বছরের 7 অক্টোবর থেকে দোহা চলমান সংঘাতে কার্যকরভাবে তার হামাস সংযোগ ব্যবহার করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত কাতারই একমাত্র দেশ যারা একটি অতি প্রয়োজনীয় মানবিক যুদ্ধবিরতি এবং 105 জিম্মিকে মুক্তির বিষয়ে আলোচনা করে বাস্তব উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এ কথা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মানছে। কাতার ছাড়া পণবন্দি মুক্তির প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব নয়। একসঙ্গে হামাসও দৃঢ়ভাবে বিশ্বাস করে কাতার ছাড়া কোনো মধ্যস্থতাকারী তাদের স্বার্থকে সমুন্নত রেখে সমাধান প্রক্রিয়ায় এগোবে না। ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও কাতারের প্রচেষ্টার প্রশংসা করছেন। অন্যদিকে ইসরায়েল কাতারকে হামাস ঘনিষ্ঠতার জন্য দোষারোপ করলেও এটা জানে বিশ্ব রাজনীতিতে কাতারের ভারসাম্যপূর্ণ অবস্থানই কেবল পণবন্দি মুক্তির মতো একটি জটিল সমস্যার সুরাহা করতে পারে। সাম্প্রতিক সময় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় হামাসের অবস্থান অপরিবর্তনীয়। অন্তত 5টি শর্ত পালন না হলে তারা চুক্তিতে আসবেন না বলে বারবার উল্লেখ করছেন। শর্তগুলো হল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তর গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে প্রত্যাবর্তনের সুযোগ, অবাধ ত্রাণ কার্যক্রম এবং গাজার পুনর্গঠন। অন্যদিকে মার্কিন তরফে ইসরায়েলি প্রস্তাবকে উদার আখ্যা দিয়ে তা মেনে নেয়ার জন্য হামাসের উপর চাপ সৃষ্টি করতে বলা হচ্ছে। এসব ঘটনার মধ্যে হোয়াইট হাউস থেকে দোহাকে সংকেত দেওয়া হয়েছে হামাস যেন কাতার ছেড়ে চলে যায়। তবে বাইডেন প্রশাসনের এই দাম্ভিক দাবিকে ভারসাম্যপূর্ণ রাজনীতিতে অভ্যস্ত কাতার খুব বেশি গুরুত্ব দেবে বলে মনে হচ্ছে না। অন্তত এখনই হামাসের রাজনৈতিক অফিস দোহা থেকে স্থানান্তরিত হোক, তারা এমনটা কোনোভাবেই চাচ্ছেন না।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।